হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে, কিন্তু যথারীতি যতখানি করে বলবো দ্রুততার সাথে বলবো, যাতে করে এই 1 ঘন্টায় আপনারা সব ধরনের আপডেট জেনে যেতে পারেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার এই রায় দিয়েছেন। একই সাথে 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও 6 মাসের জেল। সকালে মজনুকে আদালতে নেওয়া হয়, তবে দুপুরের পরে কাঠগড়ায় তোলা হয় ধর্ষণ মামলায় একমাত্র এই আসামিকে। তবে মজনুর চিৎকার চেঁচামেচিতে রায় পড়া ব্যাহত হয়। গত 8 জানুয়ারি তাকে গ্রেফতার করে র্যাব। 16 জানুয়ারি ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দেয় অভিযুক্ত। 5 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে সন্ধ্যা 7টার দিকে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামলে পরে মজনু ওই ভুক্তভোগীর মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করে। ভিকটিমের 22 ধারায় জবানবন্দি, আসামির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, তারপরে মোবাইল উদ্ধার, তারপরে আসামির সাথে যে ডিএনএ ম্যাচ, তারপরে ভিকটিম আসামিকে যে শনাক্ত করেছে, বলেছে যে হ্যাঁ এই সেই আসামি। আমি এই আসামিকে কোনোদিন ভুলব না, যে আমাকে 3 ঘন্টা আটকে রেখে আমাকে রেপ করেছে, আমার সাথে অনেক কথা বলেছে, আমি এই মুখ কোনোদিন ভুলব না। এই সকল কিছু বিবেচনায় নিয়ে আদালত মনে করেছেন যে সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণ হয়েছে। আসামি পক্ষের আইনজীবী হিসেবে আমি বলবো যে ধর্ষণের মামলা রাষ্ট্রপক্ষ সঠিকভাবে প্রমাণ করতে সক্ষম হননি এবং আসামি ন্যায় বিচার পাননি। আসামি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন। অস্বাভাবিক আচরণ একজন করতেই পারে, একজন বদমেজাজি লোকও অস্বাভাবিক আচরণ করতে পারে, একজন হঠাৎ রেগে যাওয়া কারণে অস্বাভাবিক আচরণ করতে পারে। উচ্চ আদালতের নির্দেশে ধর্ষণ মামলার আসামির সাথে ভিকটিমের বিয়ে হয়েছে ফেনী কারাগারে। আর এই বিয়ে উপলক্ষে কারাফটকে বর এবং কনে পক্ষ জড়ো হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সহ কাজী আব্দুর রহিম 6 লাখ টাকা দেনমোহর ধার্যে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। আইনজীবীরা জানিয়েছেন এই বিয়ের পরিণতির উপরে নজর রাখবে আদালত। গত 27 মে সোনাগাজীর চর দরবেশ এলাকায় ধর্ষণের অভিযোগে জহিরুল ইসলাম জিয়ার বিরুদ্ধে মামলা হয়। আসামি জামিন নিতে গেলে বিয়ের শর্ত দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। হাইকোর্টে আদেশ দিচ্ছে, এটাই তো খুশি, এটাই এই জন্য তো মনে করেন এখানে সবাই অত্তর হয়েছে, ব্যাগে একজোট হয়েছি আমরা ছেলে মুক্তি হওয়ার পরে কিছুদিন পরে আমরা মেয়েরে ঘরে উঠাই নিব। বিবাহ কার্যক্রম এখানে সমাপ্ত করলাম। বিজ্ঞ আইনজীবী এবং উভয় পক্ষে ছিল, সাক্ষী সম্বন্ধী তাদের বাবারা ছিল। মোটামুটি আমি বলবো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, জেলখানায় বিয়ে। পরবর্তীতে এখান থেকে আমাদের জেলা সাহেব একটা প্রতিবেদন প্রেরণ করবে মহামান্য হাইকোর্টে। এই প্রতিবেদনের আলোকে পরবর্তী নির্দেশনা আসবে। ছেলের আর্থিক সম্পত্তির উপর 6 লক্ষ টাকা মোহরানা তারা সন্তুষ্ট হয়েছে এবং 1 লক্ষ টাকা উসুল। নাটোরে আদালত চত্বরে ধর্ষণ মামলার আসামির সাথে ভিকটিমের বিয়ে হয়েছে। জানা যায় 19 অক্টোবর রাতে নাটোরের গুরুদাসপুরে এক তরুণীকে ধর্ষণ করে মানিক হোসেন। ধর্ষণের শিকার ওই তরুণী গুরুদাসপুর থানায় মামলা দায়ের করলে একই দিনে তাকে পুলিশ গ্রেফতারও করে। আজ মামলার শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন 2 পরিবার থেকে বিয়ে দেওয়ার জন্য একমত হয়েছে। পরে আদালত চত্বরেই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সর্দার মানিকের জামিন মঞ্জুর করেন। মামলার জন্য কেস করছিলাম, সে এখন স্বীকার করছে, আমাদের বিয়ে হয়ে গেছে। 2 পক্ষের থেকে নিরপেক্ষ হয় মনে করো বিয়ে তাদের হয়। কোর্ট চত্বরে এই আসামি এবং বাদীর মধ্যেকার বিয়ে দেওয়ার পরে মাননীয় আদালত এই মামলায় আসামিকে জামিন দিয়েছে। রাজধানীর মিরপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয় এবং ইমরান। তাদের সবার বয়স 18 থেকে 19 বছরের মধ্যে। বিকেলে সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের সহকারী কমিশনার জানিয়েছেন প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জের ধরে এই ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি তরুণীকে প্রাথমিক চিকিৎসা, মেন্টাল ট্রমা সাপোর্ট, ডিএনএ নমুনা সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 1 নম্বর আসামি রায়হান এবং 4 নম্বর আসামি জয় তার সঙ্গে কথা বলার জন্য তাকে ডেকে আনে এবং ডেকে এনে এই হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে যে সেন্টারটি রয়েছে সেই মাঠে নিয়ে আসে এবং পরবর্তীতে সেখানে 3 নম্বর আসামি ইমরান এবং জয় এবং 5 নম্বর আসামি আলামিন এবং 6 নম্বর আসামি আবু সাইদ এসে হাজির হয় এবং পরবর্তীতে 2 নম্বর আসামি ইমন সে প্রথমে তাকে ধর্ষণ করে।
ফসল কাটা শেষে ভাগের ধান নিয়ে বাড়ি ফেরা হলো না 9 হতভাগা শ্রমিকের। চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে তারা মারা গেছে, আহত 3 জনের অবস্থাও গুরুতর। নিহত সবার বাড়ি শিবগঞ্জের বালিয়াদিঘিতে, সেখানে শোকের মাতম চলছে। একসাথে এত মানুষের প্রাণহানিতে এলাকাবাসীও শোকস্তব্ধ। ভোরে ফসল কাটা শেষে ভাগের ধান নিয়ে ভটভটিতে বাড়ি ফিরছিল তারা। পথে সোনাপুর এলাকায় হঠাৎ পৌঁছালে পরে চালক নিয়ন্ত্রণে হারায়, এতে করে রাস্তার পাশের খাঁতে পড়ে যায় ভটভটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। উদ্ধার তৎপরতা চলে, একে একে 9 জনের মরদেহ পাওয়া যায়। রাত 9টার সময় আমাদের কল করলে ওই যে আমরা আজকে বাড়ি চলে যাব, ওরা রাত্রে গাড়ি ছেড়ে দিয়েছে, তারপরে রাস্তাতে আসা দুর্ঘটনা ঘটেছে। এই ধানটাই হচ্ছে তাদের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সম্বল, যারা 15 দিন থেকে 20 দিনের সময়ের ব্যবধানে 5 মণ 7 মণ ধান নিয়ে আসে, যেটা 3-4 মাস চলে যায়। আসার পরে দেখি যে একটা ট্রলি আপনার উল্টে আছে, তো উল্টার পরে থেকে 2 জন মানুষ আছে মাত্র, শুধু ওরা শুধু বস্তা টানছে। তো আমি এসে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে, তো একজন বলছে নিচে ভাই আমার ভাই পড়ে আছে বস্তার নিচে। এই রাস্তাটার লেগে 5 মাস ধরে খারাপ হয়েছে, খারাপের জন্য এই রাস্তাটা ঠিক করা হয়। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিত খেলায় নেমেছে বিএনপি। চেষ্টা চলছে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির, এমন অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। বলেছেন দেশের মানুষ অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা মেনে নেবে না। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন করোনার টিকা সংগ্রহের 1000 কোটি টাকা বরাদ্দ রাখা আছে। মহামারীর মাঝেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চলছে। এক হয়ে কাজ করলে বামপন্থী সংগঠনগুলো দেশের জন্য কিছু করতে পারত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী। নির্বাচন থেকে সরে দাঁড়ায়, এটা যদি তাদের একটা একটা আমি বলবো পরিকল্পিত খেলা, প্ল্যান গেম, এটা এখন আমরা জানি যে তারা এটাই করবে। অ্যাবনর্মাল কিছু হোক, হ্যাঁ অ্যাবনর্মাল কিছু হলে তাদের একটু সুবিধা বাড়ে, মূল্য বাড়ে, এগুলো ভাবতে হবে। সেটা তারা পায়, বাংলাদেশের মানুষ পাবে না। বাংলাদেশের মানুষ পাবে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা থাকলে, এটা হলো ভাবতে হবে। নির্বাচনে অংশগ্রহণ এবং হার, এটাই যেন নিয়তি বিএনপির। সবশেষ 10টি উপনির্বাচনে ঠিক একই চিত্র দেখা গেছে, একই হাল স্থানীয় সরকারের ভোটেও। তাই ভোটে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ। নেতারা বলছেন বৃহত্তর আন্দোলনের ক্ষেত্র তৈরি করতে ইসি নেতিবাচক ভূমিকা সত্ত্বেও অংশ নেওয়ার পথেই তারা হাঁটছেন। ভোটে অংশ নেওয়ার লাভ ক্ষতি বিশ্লেষণ হয়েছে দলের সবশেষ স্থায়ী কমিটির বৈঠকে। প্রতিকূলতার মধ্যে স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয় সেখানে। বিএনপি তো একটা বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। ইউপি নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত মানুষ যে নির্বাচনে ভোট দিতে যে বঞ্চিত হচ্ছে, এটা যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে ভবিষ্যতের জন্য, এটা আমাদের জন্য একটা উজ্জ্বল সম্ভাবনা জায়গা দেখা দিবে। এই যে ইলেকশনগুলো আসছে, এগুলো যদি অংশগ্রহণ না করা হয় তাহলে কিন্তু দেখা গেলো যারা নাকি দলের জন্য কাজ করছে তারা যদি এই অংশগ্রহণ না করতে পারে, তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। আমরা যারা দলের সাথে সম্পৃক্ত, তার বাইরে তো জনগণ আছে, তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এই সরকারের আন্ডারে ভোটগুলি সঠিক হচ্ছে না। সারা বাংলাদেশে 2018-তে ভোট দিতে পারে নাই, এখন উপনির্বাচনেও ভোট দিতে পারছে না, আগামী দিনে ভোট দিতে পারার কোনো সুযোগ তারা দেখতে পাচ্ছে না। সুতরাং এটা তো আন্দোলনের ক্ষেত্রে অবশ্যই তৈরি করবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। কয়েক ধাপে 250-র বেশি পৌরসভায় ভোট হবে। দুপুরে নির্বাচন কমিশনে ইসি সচিব আরও জানিয়েছেন আগামী সপ্তাহে তফসিল ঘোষণা হবে। ইভিএম ও ব্যালট দুভাবেই ভোট নেওয়া হবে, তবে প্রথম ধাপে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করা হবে বলেও সচিব জানিয়েছেন। এ সময় এমপি নিক্সন চৌধুরী ইস্যুতে তিনি বলেছেন তদন্ত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয়েছে, সেখান থেকে কমিশন আইন বিভাগে পাঠিয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে প্রথম ফেজ যেটা সেটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা আলোচনা হয়েছিল সেটাও যে প্রথম ফেজে যে পৌরসভা নির্বাচনগুলো সেগুলো ইভিএমের মাধ্যমে করার, তবে সেটা নির্ভর করবে যে ইভিএমের সক্ষমতা কত আছে, কতগুলো ইভিএম আছে, কতগুলো পৌরসভা নির্বাচন ফার্স্ট ফেজে হচ্ছে তার উপর। দেশে আজ করোনায় প্রাণহানি হয়েছে 30 জনের। 24 ঘন্টায় নতুন করে 2364 জন শনাক্ত হয়েছে। এটা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। দেশে কোভিডে এ পর্যন্ত 6305 মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় 17531টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 4,41,159 জনের।
গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1934 জন। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ রোধে আজও বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে প্রশাসন। চট্টগ্রাম নগরীর মুরাদপুর ইপিজেড বায়েজিদ এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের 3টি ভ্রাম্যমাণ আদালত। সেখানে মাস্ক না পরায় জরিমানা করা হয় অনেককে এবং স্বাস্থ্যবিধি না মানায় তিরস্কারের পাশাপাশি প্রতীকী দণ্ডও দেন ভ্রাম্যমাণ আদালত। লক্ষ্মীপুরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে 26 জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় সতর্ক করে দেওয়া হয় অনেককেই। স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এদিকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানাতে মানিকগঞ্জে অভিযান চালানো হয়েছে। সাটুরিয়া বাজারে বেশ কয়েকজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। যারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন তাদের ফুল উপহার দেন ম্যাজিস্ট্রেট। কোচ জিএমি ডেকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার গেছে 27 সদস্যের বাংলাদেশ দল। সকালে রওনা দিয়ে দুপুর 1:45 পৌঁছায় জামাল ভুঁইয়ারা। বিমানবন্দরে ফুটবলার করোনার পরীক্ষায় সব ধরনের টেস্টের রিপোর্টই নেগেটিভ এসেছে এবং কাতারের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগেই করোনা পজিটিভ হয়েছেন মঞ্জুরুল রহমান। দলের সাথে আর তিনি যেতে পারেননি। আগামী 4 ডিসেম্বর এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। আর তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে কাতারের ক্লাব দলের বিপক্ষে। সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরছি, সাথে থাকুন। আপনারা স্বাগত, সব খবর দেখছেন। বিদেশে পলাতক পিকে হালদারকে ফিরিয়ে এনে গ্রেফতারের বিষয়ে দুদক ও সরকার কি পদক্ষেপ নিয়েছে তা 10 দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। পিকে হালদারের আইনের মুখোমুখি কেন নেওয়া হবে না এবং নেওয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আদালত বলেন, একজন মানুষ দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে নিরাপদে থাকতে পারে না। সরকারের প্রত্যেকটা এজেন্সি প্লাস দুর্নীতি দমন কমিশন এই পিকে হালদার যে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে চলে গেছে তাকে ধরার কি পদক্ষেপ নিয়েছে আদালত জানতে চায়। কোর্ট আরো একটা কথা বলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে টাকা ফেরত যে নিয়ে গেছে এটা আনতেই হবে। দেশ কি মগের মূল্য নাকি? হাজার হাজার কোটি টাকা নিয়ে সে চলে যাবে, আর আপনারা কি করছেন আমরা দেখতে চাই। গণতান্ত্রিক রাষ্ট্রের চেতনা ধ্বংস করেছে সরকার, সুশাসন দূরে থাক, দেশে শাসন বলেই কিছু নেই, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন অভিযোগ করে বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে ফেলেছে বর্তমান সরকার, কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দেশে সম্ভব নয়, অত্যাচার নিপীড়নের মাত্রা বেড়ে গেছে, দুর্নীতি অপশাসনের কারণে দেশে সরকার আছে বলে মনে হয় না, এমনটিও মন্তব্য তার। যারা এখন নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে সেই সরকার আজকে শুধুমাত্র নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলেছে। এবং যে নির্যাতন আমাদের উপরে চলছে সেই নির্যাতন বর্ণনাতীত। কখনো কোনো গণতান্ত্রিক দলের উপরে এই ধরনের নির্যাতন এসেছে বলে আমার অন্তত জানা নেই। আবারও করোনায় রেকর্ড মৃত্যু। বুধবারও প্রায় 11,000-এর মতো মৃত্যু দেখল বিশ্ব। ফলে মোট প্রাণহানি 13,57,000 ছুঁয়েছে। নতুন 6,11,000-এর বেশি মানুষের শরীরে কোভিডের উপস্থিতি মিলল। মোট সংক্রমিত 5,66,00,000-এর উপরে মানুষ। জুলাইয়ের প্রথম একদিনে 2,000-এর মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি 2,56,000-এর বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 750-এর বেশি মানুষ মারা গেছেন ব্রাজিল আর ইতালিতে। বয়স্ক করোনা রোগীদের ক্ষেত্রে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, দ্বিতীয় দফা পরীক্ষামূলক ট্রায়ালেই এই সাফল্য। প্রতিবেদনে বলা হয় 560 জন প্রবীণ স্বেচ্ছাসেবীর উপরেই টিকাটি প্রয়োগ করা হয়, যাদের সবার বয়স 60 থেকে 70 বছরের মধ্যে। তৃতীয় দফা ট্রায়ালের সময় তারা সবাই সুস্থ সবল ছিলেন। গবেষকরা বলছেন, 18 থেকে 55 বছর বয়সী স্বেচ্ছাসেবীদের শরীরে যে কোভিড-19 প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলেছে ভ্যাকসিনটি, একই সাফল্য মিলেছে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণদের ক্ষেত্রেও।
যুক্তরাষ্ট্রে নির্বাচনের 2 সপ্তাহ পেরোলেও এখনই রাজ্যভিত্তিক চূড়ান্ত ফল ঘোষণা করতে নারাজ রিপাবলিকান গভর্নররা। যদিও নিরীক্ষায় ভোট জালিয়াতির কোনো প্রমাণ মেলেনি, নির্বাচনী কর্মকর্তারা বলছেন পুনর্গণনাতেও বাইডেন এগিয়ে। তবে ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ দেশে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে এমন অভিযোগ নবনির্বাচিত প্রেসিডেন্টের। জর্জিয়ায় হাজারো ভোট জালিয়াতির ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ভুল তথ্য আছে। প্রতিটি বৈধ ভোটের গণনা নিশ্চিতে নিরীক্ষাও হয়েছে। প্রায় সব ভোট দ্বিতীয়বার গোনা শেষ, তাতেও এখন পর্যন্ত 13,000-এর মতো ভোটে বাইডেন এগিয়ে আছেন। অ্যারিজোনার নির্বাচনী ব্যবস্থা সারা দেশে সবচেয়ে সেরা, কিন্তু তাও আইনের দ্বারস্থ হওয়ার অধিকার সবারই আছে। তাই আদালতের সিদ্ধান্ত আসার আগে এ রাজ্যে বাইডেনকে জয়ী ঘোষণায় আরেকটু অপেক্ষা করতে চায়। সংবিধান সংশোধনের প্রস্তাব খারিজ হয়ে গেল থাইল্যান্ডের পার্লামেন্টে। ফলে রাজতন্ত্রের প্রভাব কমানো এবং নির্বাচন ব্যবস্থায় সংস্কারের জন্য বিরোধীদের দাবি নাকচ হলো। রাজধানীতে ব্যাপক বিক্ষোভ সমাবেশের মধ্যে বুধবার গভীর রাতে ভোটাভুটি হয়। ফলে নতুনভাবে বিক্ষোভের ডাক দিয়েছে গণতন্ত্রপন্থীরা। কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীও। আইএস নির্মূল অভিযানে 1400-র মতো বেসামরিক মানুষের প্রাণহানির তথ্য স্বীকার করল যুক্তরাষ্ট্র। বুধবার অনুসন্ধানী সংস্থা এয়ারওয়ার্স এই বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে 2014 থেকে 2019 সালের মধ্যে ইরাক সিরিয়ায় চালানো অভিযানের তথ্য তুলে ধরা হয়। মার্কিন বাহিনীর দাবি 341টি বেসামরিক হামলার ঘটনায় লিপিবদ্ধ রয়েছে, কিন্তু এয়ারওয়ার্সের অনুসন্ধানী তথ্য অনুসারে মার্কিন অভিযান ছিল আরও বেশি, যাতে প্রাণ হারান 8 থেকে 13,000-এর উপরে বেসামরিক। আফগান যুদ্ধে অবৈধভাবে 39 বেসামরিককে হত্যার দায় স্বীকার করল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ন্যাক্কারজনক এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে দেশটির প্রতিরক্ষা বাহিনী। 4 বছরের তদন্ত শেষে রিপোর্ট প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী এডিএফ 2009 থেকে 2013 সাল পর্যন্ত কারাবন্দী কৃষক ও সাধারণ আফগানিদের হত্যার অভিযোগ ওঠে এই সেনাদের বিরুদ্ধে, যাদের মধ্যে বর্তমানে 19 জন সামরিক বাহিনীতে কর্মরত আর বাকি 6 জন নিয়েছেন অবসর। অবৈধ ইসরায়েলি বসতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সফরের বিরোধিতায় অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভ করেছেন হাজারো ফিলিস্তিনি। বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণকে বৈধতা দিতেই অঞ্চলটিতে সফর করছেন পম্পেও। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতিতে কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের এটি প্রথম সফর। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নীতিমালা লঙ্ঘন করলেও ইসরায়েলের এসব বসতি নির্মাণকে অবৈধই মনে করে না ট্রাম্প প্রশাসন। সব খবর দেখছেন, আবারও একটা বিরতি, একটু পরে ফিরে আসছি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ, সব খবর দেখছেন। বাগেরহাটের শোবার ঘর থেকে চুরির পরে নবজাতক হত্যার মামলায় বাবা সুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। সেই সাথে বাবা, চাচা ও ফুপার ডিএনএ টেস্টের জন্য আদালতে আবেদন করা হবে। পুলিশ সুপার এমন তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাবা সুজন খান, চাচা রিপন তালুকদার, ফুপা হাসিব শেখকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে কথার অসংলগ্ন মনে হওয়ায় বাবাকে গ্রেফতার দেখানো হয়। আজই থেকে আদালতে তোলা হবে। এর পাশাপাশি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। আলামত হিসেবে একটি হাতুড়ি উদ্ধারের কথাও জানিয়েছেন তিনি। পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই শিশুর অপহরণ এবং পরবর্তী শিশুর লাশ উদ্ধারের ঘটনায় আমরা ব্যাপক তদন্ত করেছি। তদন্ত শেষে আমরা যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আমরা শিশুটির পিতাকে আদালতে প্রেরণ করছি এবং তার নিকটাত্মীয় যে 2 জন, এই শিশু বাবা সহ 3 জনের আমরা ডিএনএ টেস্ট বা ডিএনএ নমুনা সংরক্ষণ করতেছি। উপকেন্দ্র পোড়ার দুদিনেও সিলেট নগরী ও আশপাশের অনেক এলাকা বিদ্যুৎহীন, দুর্ভোগ চরমে। গতকাল পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় বিদ্যুৎ এসেছে, তবে এখনও বিদ্যুৎহীন নগরীর জল্লারপাড়, মির্জাজাঙ্গল, দাঁড়িয়াপাড়া, লামাবাজার, রেকাবি বাজার, শেখঘাট সহ অনেক এলাকা। সেখানে দেখা দিয়েছে পানি সংকট সহ নানা সমস্যা। 2 দিন ধরে বিদ্যুৎ না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা এখনও জানা যায়নি। আমরা 3 দিন থেকে কারেন্ট পাচ্ছি না, এই জন্য আমাদের এলাকায় খুব কষ্ট হচ্ছে। সন্ধ্যার পরে জেনারেটর সারিয়া ট্যাঙ্কি ভরা হয়, আর সকালবেলা শোবে নেই, আর রাত্রেও শোবে নেই। যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে খুব দ্রুত সমাধান করার ব্যবস্থা করা হয়, আমরা খুব উপকৃত হব এবং খুব খুশি হব।
নওগাঁয় মোটর শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক সমিতি। এতে নওগাঁ থেকে রাজধানী সহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। মালিক গ্রুপের নেতারা বলছেন, চাঁদাবাজি এবং সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সাথে তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা এবং কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে এই দ্বন্দ্ব আরও চরমে ওঠে। চাঁদার দাবিতে রাঙামাটিতে অটোরিকশা সহ চালক অপহরণ বন্ধ এবং সড়কে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। সকালে ঘণ্টাখানেক অটোরিকশা বন্ধ রেখে পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে তারা সমাবেশ করে অভিযোগ, চাঁদার দাবিতে অটোরিকশা সহ অপহৃত হন চালক আবুল কালাম। পরে আবুলকে ছেড়ে দিলে অটোরিকশা রেখে 2 লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। কক্সবাজারের উখিয়া থেকে 1.5 লাখ পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব। র্যাব জানিয়েছে, গত রাতে গোপন খবরের ভিত্তিতে মনখালী মেরিন ড্রাইভ সড়কের ছোট বাইলেখালী এলাকায় অভিযান চালানো হয়। আটক করা হয় মিজান নামে এক রোহিঙ্গাকে। তার কাছে থাকা বস্তা তল্লাশি করে 1,50,000 পিস ইয়াবা পাওয়া যায়। আটক মিজান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা। চুয়াডাঙ্গায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার এখন সময়ের ব্যাপার। আর এমন মন্তব্য খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর মহিদুদ্দিন চৌধুরীর। দুপুরে চুয়াডাঙ্গায় বিট পুলিশিং কমিটির সমাবেশে যোগ দেন। সাংবাদিকদের জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে 5 দিন ধরে পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করে যাচ্ছে। এই তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলেও জানিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি। জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। আমরা খুবই সন্নিকটে আপনাদের সামনে প্রডিউস করার জন্য, হয়তো পুলিশ সুপার আপনাদের সামনে এই আদ্যন্ত প্রডিউস করবে, আমরা সেই জায়গায় চলে আসছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সব ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2020 উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। মিরপুরের ফায়ার সার্ভিস দপ্তরে বর্ণাঢ্য অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন মন্ত্রী। ফায়ার সপ্তাহের এবারের প্রতিপাদ্য, প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর নতুন আরও 129টি ফায়ার স্টেশন নির্মিত হবে। আগুন নেভাতে 22 তলা পর্যন্ত পৌঁছানো যায় এমন ল্যাডার যুক্ত করার পরিকল্পনার কথাও তিনি জানান। একই প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হচ্ছে। এমন শোভাযাত্রাও বের করেছে পাবনায়। এই উপলক্ষে ফায়ার সার্ভিস কার্যালয়ে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন যন্ত্রের প্রদর্শনীও করা হয়। তখন নওগাঁতেও ছিল নানা আনুষ্ঠানিকতা। আলোচনা সভা শেষে শোভাযাত্রা বেরিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক লিফলেটও তখন বিতরণ করা হয়। দিনাজপুরেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সব চত্বরে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। শোভাযাত্রা বের করা হয়। 3 দিনব্যাপী এই কর্মসূচিতে অগ্নি দুর্ঘটনা সম্পর্কে সচেতন করতে নানা কার্যক্রম পালন করা হবে। সপ্তাহ শেষে আঞ্চলিক কার্যালয়ে করদাতাদের চাপ বেড়েছে। বেশিরভাগই রিটার্ন জমা দিচ্ছেন, অনেকে আবার সময় বাড়ানোর আবেদন করেছেন। কার্যদিবস থাকায় যারা পুরো সপ্তাহ জুড়ে কর অঞ্চলে আসতে পারেননি তারা শেষ দিনে আসছেন। একই ছাদের নিচে তথ্য সেবা নিচ্ছেন অনেকেই। ভিড় আছে ব্যাংকের বুথেও। তারপরও কাঙ্ক্ষিত মাত্রায় কর আদায় হবে কিনা সেটি নিয়ে সন্দিহান জাতীয় রাজস্ব বোর্ড। যে কোনো পণ্যের রফতানি মূল্য 7 মাসের মধ্যে দেশে আনা যাবে। আগে এই সুযোগ মিলত শুধু তৈরি পোশাকের ক্ষেত্রে, তবে এখন পাট, চামড়া সহ সব পণ্যের সুবিধা মিলবে। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয় 2021 সালের 31 মার্চ পর্যন্ত এই সুবিধা চালু থাকবে। আগে 120 দিনের মধ্যে অর্থ দেশে আনতে হতো। ওই সময়ের মধ্যে রপ্তানি মূল্য না এলে ব্যবসায়ী সরকারের নগদ সহায়তা অন্য ব্যাংকিং সুবিধা পেতেন না। আর করোনার কারণে গেল 19 মার্চ সময়সীমা বাড়িয়ে 180 দিন করা হয়। দ্বিতীয় দফায় এই সময় বাড়ানো হলো। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমানকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন। বুধবার ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে সাদাতের হাতে ক্রেস্ট এবং স্বর্ণপদক তুলে দেওয়া হয়। একই সাথে তার প্রতিষ্ঠিত নড়াইল ভলান্টিয়ার্সকে 5 লাখ টাকার চেকও তুলে দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে ওয়ালটন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যান্সারে আক্রান্ত নাট্য ব্যক্তিত্ব আলী জাকেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন আলী জাকেরের স্ত্রী সারা জাকের। প্রায় 4 বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছেন তিনি। এছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যাও আছে তার। আসছে 10 ডিসেম্বর বাপ্পা মজুমদার মঞ্চে পরিবেশন করতে যাচ্ছেন তার পুরো সঙ্গীত জীবন। সঙ্গীতে সব্যসাচী এই শিল্পী প্রতিটি রূপ উপভোগ করবে তার ভক্তরা, যা আগে কখনো এক মঞ্চে হয়নি। তাই অন্যভাবে বাপ্পা মজুমদার হবে একটি অসাধারণ কনসার্ট। কিংবদন্তি সঞ্জীব চৌধুরীর সাথে গড়েছিলেন দলছুট, সুরকার হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাধ্যমে কাজ করেছেন তিনি। আবারও বিরতিতে যাচ্ছি, তবে এটি সব খবরের সবশেষ বিরতিতে। এক্ষুনি ফিরে আসছি। আবার স্বাগত, সব খবর দেখছেন। প্রাইমারি স্কুল সরকারিকরণের মতো 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে 5ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে তারা এই কর্মসূচি থেকে মোট 6 দফা দাবি জানান। এই প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক মোট 2500-এর মতো টাকা বেতন ভাতা পান, যা দিয়ে জীবন চালানো কঠিন বলেও তারা জানান। সিলেটের জাফলংয়ে তরুণী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে মানববন্ধন হয়েছে। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বক্তারা অভিযোগ করেন, ধর্ষণে সহায়তাকারী পলাতক আলিম উদ্দিন তার বাহিনী দিয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে। তাকে দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয় এই মানববন্ধন থেকে। রাঙামাটিতে সেনাবাহিনী পরিচালিত লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে। সকালে ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা আশা করেন নবনির্মিত ভবন নির্মাণের ফলে আরও বেশি বিজ্ঞান গবেষণার সুযোগ পাবে শিক্ষার্থীরা। দক্ষিণ আফ্রিকায় গুলিতে 2 বাংলাদেশি নিহতের 2 দিন পেরোলেও কাউকেই গ্রেফতারের খবর পাওয়া যায়নি। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে গোলাগুলিতে গুরুতর আহত আরেক প্রবাসী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। নর্থ ওয়েস্ট প্রদেশের মফিকিংয়ে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশি 2 গ্রুপের মধ্যে সহিংসতা হয়। এতে নিহতরা হলেন নারায়ণগঞ্জের ইমন আহমেদ এবং ঠাকুরগাঁয়ের আব্দুর রহমান। ধর্মীয় মতপার্থক্যের জেরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভয়ভীতি দেখানো বা হুমকি দেয়াকে অপরাধ গণ্য করে নতুন আইন পাশ করতে যাচ্ছে ফ্রান্স। মন্ত্রিসভায় এটি উপস্থাপন করা হবে 9 ডিসেম্বর। কারো নিরাপত্তায় ঝুঁকি তৈরি করার মতো ব্যক্তিগত তথ্য বা তাকে শনাক্ত করার মতো তথ্য প্রকাশও অপরাধ বিবেচিত হবে এই আইনে। গেল মাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে শিক্ষকের শিরচ্ছেদের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এই আইন হচ্ছে। আইনের অপপ্রয়োগ ও পেশি শক্তির মাধ্যমে হংকংয়ে গণতন্ত্রপন্থীদের দমানোর চেষ্টা করছে চীন, এমন অভিযোগ যুক্তরাষ্ট্র সহ 5 পশ্চিমা দেশে। জাতীয় পরিষদে গন্ডগোলের অভিযোগে বুধবারই 3 সাবেক আইন প্রণেতা গ্রেফতার হন। গেল সপ্তাহে নতুন আইনের আওতায় 6 এমপিকে অযোগ্য ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক পথ রুদ্ধ করতে এমন সিদ্ধান্ত নিল চীন সমর্থিত হংকং প্রশাসন। বুক জুড়ে এই বেজান শহর, আকাশ ঘিরে শঙ্খচিলের শরীর চেরা কান্না থামাও বায়োস্কোপ, আমি তোমাকেই বলে দেবো, এমন অনবদ্য অনেক কথা ও গান রেখে গেছেন ক্ষণজন্মা সাংবাদিক সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরী। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে 2007 সালের 19 নভেম্বর রাত 12:10 না ফেরার দেশে তিনি চলে যান। তার চলে যাওয়ার 13 বছর পূর্ণ হলো আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সঞ্জীব 80-র দশকে সাংবাদিকতা শুরু করেন। সঙ্গীত শিল্পী অর্ণবের পড়াশোনা শান্তিনিকেতনে, তাই রবীন্দ্রসঙ্গীতে একেবারে শুরু থেকেই তাকে পাওয়া গেছে। এবার তাকে পাওয়া যাবে নজরুল সঙ্গীতে। প্রথমবারের মতো সঙ্গীত আয়োজন করেছেন। গানের নাম জাগো নারী জাগো, আর এটি গেয়েছেন সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস। প্রায় 5 মাসের বেশি সময় ধরে গানটি নিয়ে কাজ করছেন শিল্পীরা। সুস্মিতা জানিয়েছেন, নারী মুক্তির চিন্তা, সমাজে নারীর সম্মান, তাদের অবদানকে মাথায় রেখেই এই গানের উৎসব। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড। তবে সিরিজ শুরুর আগ মুহূর্তে করোনা আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার। 27 নভেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড টি-20 সিরিজ। 3 ম্যাচের টি-20 সিরিজে গত 3 ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে 2 দল। সিরিজকে সামনে রেখেই বুধবার থেকে অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড। এদিকে সিরিজ শুরু হতে আর মাত্র 8 দিন বাকি। এমন সময় করোনা আক্রান্ত হচ্ছে দক্ষিণ আফ্রিকার
এক ক্রিকেটার, তবে সেই খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি বোর্ড। কোভিড আক্রান্ত ওই ক্রিকেটার, সেই সাথে তার সান্নিধ্যে আসা আরও 2 ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। 16 বছর পরে পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে ইংল্যান্ড। আগামী বছরের অক্টোবরে পাকিস্তানে 2টি টি-20 ম্যাচ খেলবে তারা। 2 টি-20 ম্যাচ খেলার জন্য আগামী বছরের জানুয়ারিতে ইংল্যান্ডকে আমন্ত্রণ জানায় পিসিবি, কিন্তু ওই সময় পাকিস্তানে গিয়ে ইংল্যান্ড খেলতে অসম্মতি জানায়। 2021 সালে ভারতের মাটিতে হচ্ছে টি-20 বিশ্বকাপ। মেগা ইভেন্টের ঠিক আগেই অক্টোবরে পাকিস্তানে খেলবে ইংল্যান্ড। 2টি টি-20 ম্যাচ হবে অক্টোবরের 14-15 তারিখে। সেই 2 ম্যাচ খেলে 16 তারিখ ভারতের বিমানে উঠবে ইংল্যান্ড। ইংল্যান্ড শেষবার পাকিস্তানে গিয়েছিল 2005 সালে, আর এই সফরের পরে 2022-23 সালে টেস্ট ও সীমিত ওভারের সিরিজের জন্য আবারও পাকিস্তানে যাবে ইংল্যান্ড। টেনিসের খবর, এটিপি ওয়ার্ল্ড টুর ফাইনালের খবরে হারের লজ্জা পেয়েছেন বিশ্বের সেরা তারকা নোভাক জোকোভিচ। রাশিয়ার দানিল মেদভেদেভ এই সার্বিয়ানকে সরাসরি সেটে হারিয়ে পৌঁছেছেন সেমিফাইনালে। ম্যাচের শুরু থেকেই বিবর্ণ ছিলেন জোকোভিচ। প্রথম সেটে তাই সহজেই 6-3 গেমে জয় পান মেদভেদেভ। পুরো ম্যাচে 24টি আনফোর্স এরর আর 5টি ডাবল ফল্ট করেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জোকো। ফল হিসেবে দ্বিতীয় সেটেও 6-3 গেমে তিনি হারেন। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন রাশিয়ান মেদভেদেভ। তবে শুক্রবার আলেকজান্ডার জারেভকে হারাতে পারলে সেমিফাইনালে পৌঁছাবেন জোকোভিচও। $11,30,00,000 দিয়ে পুরনো আইফোন স্লো করে দেওয়ার অভিযোগ মিটমাট করল অ্যাপল। বুধবার বিষয়টি নিশ্চিত করে টেক জায়ান্ট। 2017-18 সালে যুক্তরাষ্ট্রের 33টি রাজ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগ তোলে। জানানো হয় নতুন মোবাইল সেট বিক্রির জন্য আইফোন 6, 7 এসব ইচ্ছাকৃতভাবে স্লো করে দিয়েছিল অ্যাপল। ফলে ব্যবহারকারীরা বিপত্তিতে পড়েন। যদিও এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করে টেক জায়ান্ট। তাদের দাবি ব্যাটারি দুর্বলতার কারণে এমনটা হয়ে থাকতে পারে। সে সময় ব্যবহারকারীদের $50 কোটি ক্ষতিপূরণ দিয়ে মামলাটি মিটিয়ে ফেলারও চেষ্টা করে অ্যাপল। গেল মাসে প্রতিষ্ঠানটি আইফোন 12 সিরিজের 4টি মোবাইল বাজারে ছাড়ে। অ্যাভটার ক্লিফ বিশ্বের সবচেয়ে উঁচু আউটডোর লিফট। মাত্র 88 সেকেন্ডে আরোহীরা পৌঁছে যাবেন 1000 ফুট উঁচুতে। পাহাড় চূড়ে লিফটের বদলে হেঁটে উঠতে লাগে কমপক্ষে 3 ঘন্টা। আর চীনের পর্যটন খাতে করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় প্রতিদিন 8000 মানুষ এই লিফটে উঠছেন, যা আগে ছিল গড়ে 14,000-এর বেশি। 2009 সালে জেমস ক্যামেরনের অ্যাভাটার সিনেমার শুটিং হয়েছিল পার্কটিতে। এই কারণেই পর্যটকদের কাছে অঞ্চলটি এত জনপ্রিয়। আজকে সব খবর এ পর্যন্তই ছিল। দর্শক এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।